মেন রাস্তায় গাড়ি নষ্ট হয়েছে, তাই এ রাস্তায় আমার পা পড়েছে, নয়তো ফাহাদ দেওয়ানের চুলও তোর বাড়ির রাস্তায় মারাতে আসতো না। ভাইয়া, তোমরা ঝগড়া করছো? ভাইয়া ডাক শুনে ফাহাদ গমগমে স্বরে প্রত্যাশাকে বলল, আমাকে তো আঙ্কেল ডাকলে, ওই দামড়াটাকে আবার ভাইয়া ডাকছো? কল হিম আঙ্কেল। বলা শেষ হতে না হতেই দিগন্তের ভারী হাতের বিশাল এক ঘুষি পড়ল ফাহাদের মুখে। ঘাড় কাত হয়ে গেল ফাহাদের। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে গালে হাত রাখলো ফাহাদ। পরক্ষণেই তড়িৎ গতিতে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে দিগন্তের দিকে এগিয়ে আসতে নিলে প্রত্যাশা ওদের মাঝে সে অপর হাত বাড়িয়ে দিল ফাহাদের দিকে। থেমে গেল ফাহাদের কদম। প্রত্যাশার বাড়ানো হাতটা চেপে ধরে দিগন্তের চোখাচোখি তাকিয়ে বলল, বাচ্চাটা আছে, না হলে তোর নাকে নকশা পাল্টে দিতাম হারামজাদা। প্রত্যাশার ধরে রাখা হাতের দিকে তাকিয়ে রাগী গলায় ফাহাদকে বলল দিগন্ত, ওর হাত ছাড়। বাচ্চা মেয়ের উপর তোর খারাপ নজর দিবি না, চোখ উপড়ে ফেলবো। ফাহাদ চোয়াল শক্ত করে ফেলল। প্রত্যাশার হাত ভালোভাবে চেপে ধরে বলল, তুই কে বে? ও তো তোর কেউ না। আমি পেয়েছি রাস্তায়, মাঝখানে এসে দালালি করছিস তুই, শালা হারামজাদা। প্রত্যাশা গোল গোল চোখে একবার ফাহাদকে দেখছে তো আরেকবার দিগন্তকে। এর মাঝেই দূর থেকে ওর নাম ধরে নারী কণ্ঠস্বরের ডাক ভেসে এলো। প্রত্যাশা পেছন ঘুরে জোরে চেঁচিয়ে বলে উঠল, মাম্মা, আমি এখানে। দিগন্ত ফাহাদ দুজনেই থমকালো। অতি পরিচিত কণ্ঠস্বর চিনতে দুজনের কারোরই ভুল হয়নি। মাত্রাতিরিক্ত বিস্ময় ভাব ছড়িয়ে পড়ল দুজনের চোখে মুখে। ফাহাদের দৃষ্টি সোজা সামনের দিকে চলে গেল। দিগন্ত ঝট করে পেছনে ঘাড় ফেরালো। চশমা নিয়ে বের হয়নি মনা। দূরে সবকিছু ঝাপসা দেখছে। দোকানে আইসক্রিমও কেনার ফাঁকে হাত ছেড়ে বাইরে চলে এসেছে প্রত্যাশা। পাগল হয়ে মেয়েকে খুঁজছে মনা। নাম ধরে ডাকছে আর রাস্তার মানুষজন পেলে তাদের জিজ্ঞাসা করছে। দূর থেকে প্রত্যাশার গলা শুনে ছুটে এদিকে চলে আসলো, কিন্তু কাছাকাছি আসতেই পাজোড়া থমে গেল। সামনের দুই পুরুষকে দেখে চোখ ভিজে এলো ওর। শরীর এক জায়গায় আটকে গেল। প্রত্যাশা মনাকে দেখে আবারও মাম্মা বলে চেঁচিয়ে উঠল। সেই ডাক কর্ণকুহরে পৌঁছাতেই দুই পাশ থেকে দুজনে প্রত্যাশার ধরে রাখা হাত ছেড়ে দিল। ছাড়া পেয়ে প্রত্যাশা মনার কাছে দৌড়ে এলো। দিগন্ত মনার দিকে ঘৃণার চোখে চেয়ে থাকলো কিছুক্ষণ। পরপরই চোখ সরিয়ে প্রত্যাশার দিকে তাকালো। শরীরে শিরা উপশিরায় আগুন ঝলকে উঠল। দাঁতের পেছনের ফলে মাথার রগগুলো ফুলে উঠল। রাগে ক্ষোভে ভয়ঙ্কর হয়ে উঠল ওর চোয়াল। হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে পাশের গাছে সজোরে আঘাত করলো। চামড়া থেতলে রক্ত বেরিয়ে এলো হাত থেকে। সেই ব্যথা উপলব্ধি হলো না দিগন্তের। ঘৃণায় অন্তর পিষিয়ে উঠেছে ওর। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। পাশ ফিরে থুতু ফেললো। তারপর আর কোনো দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। বাইক নিয়ে চলে গেল। পেছন থেকে প্রত্যাশা ভাইয়া বলে কয়েকবার ডাকলো দিগন্তকে। সেই ডাক দিগন্তের নিকট অসহ্যকর ঠেকলো। ফাহাদ সেই তখন থেকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে মনাকে দেখছে, তা দেখছেই। অনেকদিন পর মেয়েটাকে দেখলো। আগের থেকে শরীর স্বাস্থ্য বেড়েছে। সৌন্দর্যতা কমেনি একটু, বরং দ্বিগুণ বেড়েছে। পা ফেলে মনার সামনাসামনি এলো। মনা কাঁদছে, চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি পড়ছে। দিগন্তের ঘৃণার সামনের বাহু কঙ্কিত। পুরুষটাকে দেখে ভেতরে দম আটকে এসেছে ওর। ফাহাদ প্রত্যাশার দিকে ইশারা করে বলল, ইন্টারেস্টিং, এই বয়সে এসেও সুন্দরী মেয়ে জন্ম দিয়েছে জুনায়েদ তালুকদার। সুখ দেয় খুব। লজ্জায় অপমানে চোখ বন্ধ করে নিল মনা। ফাহাদ দমল না, কৌতুকের স্বরেই বলল, যে তোমার পরিচয় গড়ে দিল তার বাপের কাছেই নিজেকে বিক্রি করে দিলে, অথচ 4 বছর ছ্যাচড়ার মতো ঘুরলে আমার পেছনে। তোমাদের মতো মেয়েরা পারেও এসব। ফ্ল্যাটবাজ ফাহাদ দেওয়ানকেও ঘোল খাইয়ে বাপের বয়সী লোকের সাথে শুয়ে পড়লে। এই তোমার একবারও লজ্জা লাগেনি? ট্রান্সমি জাস্ট এই প্রশ্নটা করার জন্য হলেও আমি চেয়েছিলাম একদিন তুমি আমার সামনে এসো। ফাহাদের এক একটা কথা মনার কানে উত্তপ্ত লোহা ঢেলে দেওয়ার ন্যায় আঘাত হানছে। আর নিতে পারছে না। ডুকরে কেঁদে উঠল, বলল, ফাহাদ, প্লিজ প্লিজ স্টপ। উন্মাদের ন্যায় হা হা করে হেসে উঠল ফাহাদ। হাসতে হাসতেই চোখ জোড়া লাল রক্তিম বর্ণ ধারণ করলো ওর। প্রত্যাশাকে মনার কাছ থেকে সরিয়ে ওর চুলের মুঠি শক্ত করে চেপে ধরলো। ব্যথায় চোখ খুলল মনা। ফাহাদ হিসিয়ে বলল, তোকে আমি কোনোদিনও ভালোবাসিনি। একটা কুত্তাও 4 বছর একজনের পেছনে ঘুরলে তার উপর করুণা জন্মে।
তোর উপরেও করুণা হয়েছিল আমার। যেভাবে মুখিয়ে থাকতিস আমার জন্য, আসতে দিয়েছিলাম জীবনে। কি করলি তুই? হাসির খোরাক বানালি আমাকে। কি ছিল ওই জুনায়েদের মধ্যে? ওর থেকে বেশি সুখ দিতে পারতাম আমি। ওর সাথেই যদি শুবি, তাহলে পুরা ভার্সিটিতে রটিয়েছিলি কেন তোকে ফাহাদ দেওয়ান বিয়ে করবে? এত অন্যায় করার পরও এখনো তোর প্রতি ভেতর থেকে করুণা আসে আমার। কেন জানিস? লোভে পড়ে হিরে হাতাতে গিয়ে কয়লায় মুখ দিয়েছিস। বলে ঝটকা মেরে সামনে থেকে সরিয়ে দিল মনাকে। সেখানে আর 1 মিনিটও দাঁড়ালো না ফাহাদ। আর বেশিক্ষণ থাকলে হয়তো জানে মেরে ফেলবে ওকে। মনা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে, মুখে কোনো কথা নেই। ফাহাদের মুখ থেকে বের হওয়া তিক্ত কথাগুলো বুকে ধারালোভাবে ছুরিকাঘাত করছে। পাশে প্রত্যাশা ভয়ে কাঁপছে। ফাহাদ চলে যেতেই মনাকে জাপটে জড়িয়ে ধরল ও। গেট পেরিয়ে বড় বড় কদম ফেলে নিজের ঘরের দিকে যাচ্ছে দিগন্ত। রান্নাঘর থেকে বিকট আওয়াজ পেয়ে হাঁটা থামালো। দিশার আওয়াজ পেয়ে পা ঘুরিয়ে চটজলদি রান্নাঘরে এলো। গ্যাসের চুলায় কিছু রান্না করছে দিশা। তেল ছিটকে ছিটকে চারিদিকে পড়ছে। কানে হাত চেপে ভয়ে চেঁচাচ্ছে দিশা। দিগন্ত এসে গ্যাস নিভিয়ে দিল। রাগান্বিত স্বরে ধমকে উঠল দিশাকে। চুলার কাছে কি করছিস? দিশা ভাইয়ের দিকে তাকিয়ে ঢোক চাপলো। ভয়ে ভয়ে বলল, রান্না করছি, খিদে পেয়েছে। রাগে মাথা খারাপ হয়ে আছে দিগন্তের। দিশার কথা শুনে আরো রাগ বাড়ল। হুঙ্কার ছুড়ে বলল। দিশার চোখ ছলছল হলো। একে তো পেটে চোচো করছে, তার উপর দিগন্তের চিল্লানি। রাগ করে কোনো কথা না বলে ধূপটা পা ফেলে চলে গেল। মিতালিকে খুঁজলো দিগন্ত, কোথাও পেল না। দিহানকেও জিজ্ঞেস করলে ও বাড়িতে ঘটা সবকিছু দিগন্তকে জানালো ও। সব শুনে মাথা নষ্ট হওয়ার উপক্রম দিগন্তের। প্রত্যাশার ব্যাপার নিয়ে জুনায়েদের ওপর রাগ ঘৃণা জমেই আছে। আবার মিতালি আর বাণীকে পাটোয়ারি বাড়িতে রেখে এসেছে শুনে বাড়ি মাথায় তুলল দিগন্ত। জুনায়েদের সাথে বিরাট ঝগড়া হলো ওর। দিশা আর মাসা রুম থেকে বের হয়নি। পুরো বাড়ি এলোমেলো করেছে দিগন্ত। রাগে কাঁপছে ওর পুরো শরীর। জয়নালের কাছে সে জোর গলায় বলল, বেলা পাটোয়ারিকে চেয়েছি আমি। প্রয়োজন পড়লে ওকে তুলে আনবেন। এবারের বউদের কোন ছচে ফেলে আসো। পরপর 5টা গানের চুক্তি ছিল না পেপারে? লেখা শেষ হলে সব গানের লাইন জুনায়েদ তালুকদারের লোভী মুখে ছুঁড়ে মারব। ভালো চাও তো দুজনে পাটোয়ারি বাড়ি গিয়ে যেভাবে ওদের ফেলে এসছো সেভাবেই আবার ফিরিয়ে আনবে। জুনায়েদ তালুকদারের মতো নিম্ন মানসিকতা হয়েছে তোমার। ওই লোকের সাথে থেকে থেকে রুচি দুর্ভিক্ষ হয়েছে। বিয়ে করো হুমকি দিয়ে আসো। ছি, তো বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলো দিগন্ত। দিহানের সামনে এসে কদম থামালো। কড়া একটা চড় দিল ওকে। রাগী স্বরে বলল, বাপ চাচার কথা শুনে মাবু রেখে চলে এলে। ইউজলেস একটা। বলে আর থামলো না দিগন্ত। জিপ নিয়ে বেরিয়ে পড়ল। ফাহাদের সাথে রহমান পাটোয়ারি বেলার বিয়ে ঠিক করেছে। কথাটা শোনার পর থেকেই পুরো দুনিয়া আগুন জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে ওর। একের পর এক ঘটনায় মাথা আউলে গিয়েছে দিগন্তের। কোথাকার রাগ কোথায় গিয়ে ঠেকছে তার কুল কিনারা নেই। রাত প্রায় 12টার উপরে। জোনায়েদরা ঝামেলা করে যাওয়ার পর থেকে পাটোয়ারি বাড়ির পরিবেশ গরম। রহমান চুপ মেরে বসে থাকলেও রাসেল তালুকদারের ওপর নিজের ক্ষোভ ছাড়ছে। বাড়ির কেউ এখনো খায়নি, ঘুমায়নি। বেলা যখন থেকে শুনেছে রহমান ওর বিয়ে ঠিক করেছে তখন থেকেই রুমে গিয়ে থ মেরে বসে আছে। বাড়িতে এত চিল্লাচিল্লি ওর কানে ঢুকছে না। বিছানার ওপর হাঁটু গেড়ে নির্জীব হয়ে বসে আছে ও। রিনা এসে কয়েকবার ডেকেছে ওকে, কিন্তু সাড়া দেয়নি। বাণী কাঁদছিল বলে বৃষ্টি আর আমিনা ওকে নিয়ে ঘরে গেছে। রহমান রুমে এসে চিন্তায় পড়েছে। রাসেল ড্রয়িং রুমে বসে মিতালির ওপর চেঁচাচ্ছে। মিতালিও চুপ করে ভাইয়ের সব কথা শুনছে। ইতোমধ্যে রহমানের ওপর এক চোটপাট রাগ দেখিয়েছে ও। বারবার বলেছে বেলার বিয়েও দিগন্তের সাথে দিয়েই ছাড়বে। এই জন্য রহমান কিছু না বললেও রাসেল খেপেছে ওর ওপর। জিপ নিয়ে সোজা পাটোয়ারি বাড়িতে আসলো দিগন্ত। সদর দরজা লাগানো, কলিং বেল বেজে নিজের রাগ ঝাড়তে শুরু করলো। যতক্ষণ না দরজা খুললো ততক্ষণ পর্যন্ত বাজাতেই থাকলো। এত রাতে এভাবে অভদ্রের মতো বেলের আওয়াজ শুনে দরজা খুললো রহমান পাটোয়ারি। দিগন্তকে দেখে রেগে গেল। রহমানকে দেখার প্রয়োজন মনে করলো না দিগন্ত। সোজা বাড়িতে ঢুকে পড়লো। গলা ছেলে বেলাকে ডাকা শুরু করলো। বেলা পাটোয়ারি, সামনে আয়। বেলা। দিগন্তের চেঁচামেচিতে সবাই এক জায়গায় জড়ো হলো। মিতালি দিগন্তকে থামানোর চেষ্টা করলো, শুনল না দিগন্ত। এক নাগারে ডেকেই চলেছে বেলাকে। রহমান আর রাসেল দিগন্তের এহেন অসভ্যতামি দেখে ক্ষুব্ধ হলো প্রচন্ড। দিগন্তের আওয়াজ পেয়ে এতক্ষণে ধ্যান ভাঙলো বেলার।
ছুটে বের হলো রুম থেকে। ওপর থেকে দিগন্তকে দেখে ভয়ে আত্মা শুকিয়ে এলো ওর। ভয়ঙ্কর লাগছে দিগন্তকে, চোখে মুখে কেমন বিকৃত হয়ে আছে। ভয়ে ভয়ে নিচে এসে দিগন্তের সামনে দাঁড়ালো বেলা। সঙ্গে সঙ্গে প্রকাণ্ড এক থাপ্পড় পড়ল ওর গালে, ছিটকে পড়ে গেল বেলা। রহমান চেঁচিয়ে উঠল দিগন্তের ওপর। তাকে তোয়াক্কা করলো না দিগন্ত। বেলার কাছে সে জোরালো হাতে ওর চোয়াল চেপে ধরল। দিগন্ত শক্ত হাতের ভারী থাপ্পড় গালে জ্বলে গিয়েছে বেলার। আবার চেপে ধরায় ছটফটিয়ে উঠল। দিগন্তের মায়া হলো না তাতে, দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, বেয়াদবের বাচ্চা, নাটক করিস আমার সাথে? তোর বাপ অন্য একজনের সাথে তোর বিয়ে দিতে চাইল, তখন কি তোর মুখ ছিল না? আটকেলে না কেন? অসভ্য মেয়ে, আমার সামনে এসে চৌপর্যের বাড়ি তোর, আর বাপের সামনে ভেজা বেরোচ্ছে আছিস? বেয়াদবের ঘরে বেয়াদব। হাই, বিয়ে করবি তুই? হ্যাঁ, বিয়ে করবি ফাহাদকে? দে জবাব দে। তোর বাপ ফাহাদের সাথে বিয়ে দিতে চাইলে তুই বিয়ে করবি? উত্তর দে বেয়াদব, নাহলে এখানে খুন করবো তোকে। রক্তচক্ষু দিয়ে দিগন্তকে দেখছে রহমান। বেলা কাঁদছে। রহমান আর রাসেল মিলে টেনেও দিগন্তকে সরাতে পারছিল না। দিগন্ত বারংবার বেলার কাছে উত্তর চাইছে, অপরদিকে বেলা নিরুত্তর, মুখ দিয়ে টু শব্দটিও বের করেনি। মিতালি ধরে বেঁধে দিগন্তকে বেলার কাছ থেকে সরিয়েছে। রাগে ফুঁসছে দিগন্ত। ওর থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে চেয়ে আছে রহমান। বেলা যেভাবে পড়েছিল সেভাবে থেকেই নীরবে চোখের পানি ফেলছে। বৃষ্টি এসে ওকে টেনে উঠালো। বেলার নজর একবার রহমানকে দেখছে, আর একবার দিগন্তকে। দুজনকে ভীষণ ভয় পাচ্ছে ও। এর মাঝে রহমান হুঙ্কার ছুড়ল দিগন্তের উদ্দেশ্যে, তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার বাড়িতে এসে আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলো। অন্তত বাজে একটা ছেলে তুমি। কোনো ম্যানার্স নেই তোমার মধ্যে। উর্গ বেপরোয়া অসামাজিক আচরণ নিয়ে আবার আমার মেয়ের দিকে হাত বাড়ানোর সাহস দেখাও। খুব তো বড় বড় কথা বলেছিলে। দিগন্ত তালুকদারও কথার খেলাপ করে না, এই তার নমুনা। তোমার মতো ছেলের হাতে আমি কোনো দিনও আমার মেয়েকে দিব না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কয়েকটা বড় শ্বাস টেনে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো দিগন্ত। অতঃপর রহমানের সামনাসামনি দাঁড়ালো, গম্ভীর্যতার সহিত বলল, মার খাওয়ার কাজ করেছে, তাই মেরেছে। বাপের কাছে ছোট বাচ্চা, আর আমার কাছে এসে বাঘ সাজে। প্রয়োজন ছিল এটা, আর রইল আমার কথার খেলাপ। বলে কিঞ্চিত ঠোঁট বাঁকালো দিগন্ত। ইশারায় বেলাকে দেখিয়ে বলল, আপনার ছোট মেয়ে, যাকে ছোট বাচ্চা বানিয়ে করে রাখতে চান, ও আদতে ততটাও ছোট না। আমি আমার কথাতে পাকা। আপনি পারেননি একটা মেয়েকে সামলাতে। কি বলতে চাইছো? বেলা তোমাকে ভালোবাসে? ওর কাছে শোনেন, আমিও শুনতে চাই ওর উত্তর। জিজ্ঞেস করুন ওকে, ও আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিল। শুনুন ওর কাছে, রোজ রাতে মায়ের ফোন থেকে কার সাথে কথা বলে। এত কিছু করার সাহস দেখাতে পারে, তাহলে যখন সব কথা শুনল তখন কেন আপনার মুখোমুখি হলো না? কোনো কিছু বলতে পারলো না? ওকে পা দিয়ে চলতে চাইছে বেলা পাটোয়ারি, আর সব ভোগান্তি আমার। ওর কারণে দুই পরিবারের ঝামেলা চলছে। বসে বসে মজা নিচ্ছে বেয়াদব মেয়ে। দিগন্তের লম্বা বক্তব্যে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল রহমান। দিগন্তের কথায় স্পষ্ট বেলা দিগন্তের সাথে যোগাযোগ রাখে। মানতে কষ্ট হলো রহমানের। আমিনার দিকে চেয়ে নিভে যাওয়া গলায় বলল, তোমার মোবাইল আনো। ব্যাস। কথাটা শুনে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল বেলার। আগের কল হিস্টোরিগুলো কাটা হলেও দুদিন থেকে কাটেনিও। ব্লক দিয়েছে, খুলেছে, আবার কথা বলেছে। এসবের মাঝে কাটতে ভুলে গিয়েছিল। ভয়ে হাত পা ঠান্ডা বরফে পরিণত হলো বেলার। রহমান জিজ্ঞাসা করলে কি উত্তর দেবে ও? ওর আব্বু যে দিগন্তকে পছন্দ করে না সেটা জানা সত্ত্বেও দিগন্তকে ভালোবেসে ফেলেছে। কথা বলতে নিষেধ করার পরেও প্রতিনিয়ত কথা বলেছে। আকুল হয়ে থেকেছে দিগন্তের সাথে কথা বলার জন্য। জ্বালিয়েছে ওকে, অ্যাটেনশন পাওয়ার জন্য ছটফটিয়েছে। এসব দেখলে রহমান কষ্ট পাবে, আর আদর করবে না বেলাকে, ভালোবাসবে না আগের মতো। ভেবেই ডুকরে কেঁদে উঠল বেলা। কোন দোটানায় পড়েছে ও। একদিকে দিগন্ত রেগে আছে, অন্যদিকে রহমান এখনই সব জেনে যাবে। ও যে মিথ্যা বলেছিল তাও জানবে। তারপর তারপর খুব কষ্ট পাবে ওর আপু। ওকে আর বিশ্বাস করবে না। বেলার ছোট্ট মস্তিষ্ক আর নিতে পারল না। ভয়ে আতঙ্কে হাত পা ছেড়ে দিল। বৃষ্টি চেঁচিয়ে উঠে ধরল ওকে। জ্ঞান হারিয়েছে বেলা। সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দিগন্ত ও বাড়িতে যতক্ষণ থাকলো না বেলার জ্ঞান ফিরল, আর না পাওয়া গেল আমিনার ফোন। সারা বাড়ি খুঁজেছে বানি আর বৃষ্টি। ফোনের খোঁজ নেই, পাবে কিভাবে? দিগন্তকে ফোন করতে নিয়েছিল বেলা।
তখনই ওর হাঁক ডাক শুনে তড়িঘড়ি করে ফোন বালিশের নিচে রাখতে গিয়ে বালিশের কভারের ভেতর ঢুকিয়ে দিয়েছে। সেই বালিশেই মাথা রেখে এখন আবার শুয়ে আছে। রহমান দিগন্তের সাথে আর কথা বাড়ানোর প্রয়োজন মনে করলো না। দিগন্ত যা বলেছে তা কাছে বিশ্বাসযোগ্য নয়। এদিকে অসময়ে বেলার অসুস্থ হয়ে পড়াতে পুরো পরিস্থিতি ঘেটে ঘা হয়ে গিয়েছে। শেষমেশ দিগন্ত বিরক্ত হয়ে পাটোয়ারি বাড়ি ছাড়ল। তবে যাওয়ার আগে রহমানকে বলে গেল যদি ওকে নাচিয়েছে তাহলে দুই বাপ মেয়ের শেষ দেখে ছাড়বে। পরদিন জুনায়েদ আর জয়নাল আবার এলো রহমানের কাছে। প্রথম দিকে মাপ চেয়ে ভালোভাবে কথাবার্তা বলল। রহমানও স্বাভাবিকভাবে থাকলো। যাওয়ার সময় মিতালি আর বাণীকে নিয়ে যেতে চাইলে ওদের ওপর চড়াও হলো রহমান। গম্ভীর হয়ে বলল, আপনারা নিজেরা আগে ঠিক হন, তারপর ওরা যাবে। এই বাড়িতে আমার মেয়ে বোন আজীবন থাকলেও আমার সমস্যা নাই, ওরা কিছুদিন এখানে থাকবে। রহমানের কথা শুনে তালুকদারদের গা পিত্তি জ্বলে উঠল। তাও কিছুক্ষণ স্বাভাবিক থাকার চেষ্টা করলো। রহমানের এক কথা, সে এখন কাউকে তালুকদার বাড়িতে পাঠাবে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল জুনায়েদের। দিগন্ত যেন তেরামি না করে তাই বাধ্য হয়ে এসেছে। এখানে এসে রহমানের একগুঁয়ে দাপটি ভাব ভঙ্গিমায় আতে ঘা পড়েছে ওর। দাঁতে দাঁত পিষে চুপ ছিল, কিন্তু নিজেকে খোলসের আড়ালে রাখতে পারল না। আর মুখ খুলল সে। গতকালের কথার রেশ পুনরায় টেনে আনলো। আরেক দফা কথা কাটাকাটি হলো রহমান আর জুনায়েদের মাঝে। জয়নাল এবার চুপ মেরেছিল। মিতালি এমনি ওর উপর অনেক রেগে আছে, আর বাড়াবাড়ি করতে চায় না ও। জুনায়েদকে ইশারায় কয়েকবার শান্ত হতে বললেও শুনল না সে। এক কথা দু কথায় জুনায়েদ আর রহমানের বিরাট ঝগড়া হলো। রাগ থেকে জেদে পরিণত হলো। এখন জুনায়েদের মুখে এক কথা, বেলার সাথে দিগন্তের বিয়ে দিয়েই ছাড়বে সে। রহমানও নাছোড়বান্দা, কারো কথা কানে তুলতে নাড়াচ্ছে। মেয়ের জন্য যেটা ভালো হবে সে শুধু সেটাই করবে। জুনায়েদের এবারের ব্যবহারে ক্ষিপ্ত হলো মিতালি। দিগন্তের জন্য বেলাকে চায়ও কিন্তু রহমানের সাথে করা জুনায়েদের আচরণ রাগিয়ে দিল ওকে। মিতালি ভাইয়ের সাপোর্ট কেটে চড়াও হলো তালুকদারদের ওপর। বউ খেপেছে দেখে জয়নাল জুনায়েদকে টেনে টুনে নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই রহমান রুমে চলে গেল। সোজা জহিরুল দাওয়ানকে ফোন লাগালো। নিজের সিদ্ধান্তে অটল থেকে জানালো 3 দিন পর বৃষ্টির বিয়ের দিনেই বেলার আগ সারতে চান তিনি। তার কথা শুনে জহিরুল খুশি হলো। বিকেলের দিকে জহিরুলের বাড়িতে ফাহাদের বাবাসহ 2 বিয়ের বিস্তর আলাপে বসলো তারা। ফাহিমের জের ধরে ফাহাদের বাবার সাথে রহমানের রেষারেষি আছে, কিন্তু ফাহাদকে অপছন্দ করার মতো কিছু খুঁজে পায়নি সে। বাবার সাথে থাকে না ফাহাদ, ওর আলাদা বাড়ি আছে। ভার্সিটির কালচারাল ইনস্ট্রাক্টর সে। তাছাড়াও ওর আলাদা মিউজিক ব্র্যান্ড আছে। খোঁজ খবর নিয়ে খারাপ কিছু শোনেনি ওর ব্যাপারে। দেখতে শুনতেও সুন্দর। ফাহাদের বিনয়ী ব্যবহারেও রহমানের মনে ধরেছে। দিগন্তের মতো উগ্র নয় সে। অবশেষে সব কথাবার্তা ভাবা চিন্তা শেষে সিদ্ধান্ত হলো 3 দিন বাদে 2 মেয়ের একসাথে বিয়ে দেবে রহমান। এর মাঝে এই 2 পরিবার বিয়ের সমস্ত আয়োজন করে ফেলবে। তবে শর্ত রাখলো বিয়ের পর বেলা রংপুর চলে যাবে পড়াশোনা কমপ্লিট করে, তবেই বিদায় হবে তার। জহিরুল দাওয়ান আর ফাহাদের বাবা ফজলুল দাওয়ান মেনে নিল তার কথা। তালুকদার বাড়ির অবস্থা খারাপ। মিতালিই নেই, বাড়ি নেই, ঘর বাড়িতে ছাতা পড়েছে। মাইশাও খুব বেশি উঠবস করতে পারছে না। দিশা কাজকর্ম পারে না। রান্না করতে গিয়ে রান্নাঘর এলোমেলো করে ফেলেছিল, কিন্তু রান্না করতে পারেনি। 2 দিন থেকে বাহির থেকে খাবার আসছে, সেগুলো খাচ্ছে, তৃপ্তি পাচ্ছে না। এমনি সময় মিতালি ডেকে ডেকে ওকে খাওয়াতে পারে না। আর এখন মিতালি নেই, পেটে যেন ওর বাঘ ঢুকেছে। কিছুক্ষণ পর খিদে মাথাচাড়া দিয়ে উঠছে। মাইশা ব্যথা কোমর নিয়ে একবেলা রান্না করেছিল, সেটা খেয়ে দিন পার করেছে দিশা। বাড়ির পরিবেশও কেমন ছন্নছাড়া। জুনায়েদ জয়নাল সারাদিন বাড়িতে থাকে না। দিহান রান্নার বুয়া এনেছিল, সে রান্না রুচেনি দিশার, তখনই বাদ দিয়েছে। 2 দিন থেকে দিগন্তের কোনো খোঁজ খবর নেই। হয়তো ক্লাবেই পড়ে আছে, নয়তো রায়হানের সাথে আছে। এইসবে অতিষ্ঠ হয়ে দিশা ভেবেছিল ও পাটোয়ারি বাড়ি চলে যাবে, কিন্তু মাইশা জার্নি করতে পারবে না এখন। বিকেলের দিকে বাগানের দিকে হাঁটতে বের হয়েছিল দিশা। নাস্তা হাতে সেখানে হাজির হলো রতন। রতনের হাতে ভাজা পোড়ার প্যাকেট দেখে চকচকে হলো দিশার চোখ চোরা। ফোন রতনের হাতে ধরিয়ে খাবার নিয়ে সেখানেই খাওয়া শুরু করে দিল। দিশার কাজ দেখে হাসলো রতন। ঠাট্টা স্বরে বলল, এত খাস না মোটি,
মোটা হয়ে যাবি দেখিস। হাতের চাপটা মুখে পড়ল দিশা। পরক্ষণে রতনের বাবরি চুলের এক গোছা মুঠো করে ধরে টান লাগালো। চোখ মুখ কুঁচকে নিয়ে রতন বলে উঠল, এই জন্য তোর সামনে আসি না। চুল টানাটানি না করে মুখে বলতে পারিস না? দিশা মুখের খাওয়াটুকু শেষ করে ঢেকুর তুলল। রতনের চুলে জোরে টান দিয়ে ছেড়ে দিতে দিতে বলল, তোর এই পাখির বাসার মতো ঝাঁকড়া চুল দেখলেই আমার টানতে ইচ্ছে করে। এগুলো নিয়ে ঘুরিস কিভাবে? ভারী লাগে না? প্রতিবার দিশার কথায় একটা প্রশ্নই থাকেই। এবারে শুনে দুপাশে মাথা না ভঙ্গিতে মাথা নাড়াতে নাড়াতে হাসলো রতন। কিন্তু দৃষ্টি হাতে থাকা দিশার ফোনে পড়তেই মুখের হাসি গায়েব হয়ে গেল। লক স্ক্রিনে বিরাজমান পুরুষটাকে দেখে থমকালো ও ক্ষুব্ধ হলো মন। রতনের চাহনি দেখে দিশাও সেদিকে তাকালো। স্ক্রিনের আলো দেখে ঝট করে ফোনটা কেড়ে নিল রতনের কাছ থেকে। ফাহাদের একটা ছবি ওয়ালপেপারে দিয়েছে ও। খাওয়ার তালে ভুলে গিয়েছিল সে কথা। রতন দেখেছে, এখন হয়তো ছেলেটার সম্পর্কে জানতে চাইবে। অবশ্য রতনকে বলতে সমস্যা নেই দিশার। সেই ছেলে ছোট থেকে একসাথে বড় হয়েছে। ছেলেটা দিগন্তের মতো বেপরোয়া, ছন্ন ছাড়া, কিন্তু ভালো, বিশ্বাসযোগ্য। ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো অবনতি ঘটেনি কখনো। রতন গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল দিশার উদ্দেশ্যে, ফাহাদের ছবি তোর ফোনে কেন? রতন ফাহাদকে চেনে দেখে অবাক হলো দিশা। মেকি হেসে বলল, চিনিস তুই? সুন্দর না ছেলেটা? এইটার উপরেই সর্বশেষ ক্রাশ খাইছি। কিন্তু জানিস, ফ্লার্ট করতে পারতেছি না, প্রেম করতেও পারতেছি না। পোলাটা মেসেজ সিন করে নাই। ভেতরে ভেতরে জ্বলে উঠল রতনের। দিশার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, ফাহাদ দিগন্ত জাতশত্রু, ওই ছেলের সাথে কথা বলবি না। ভাইয়ের কানে গেলে মেরে ভর্তা বানিয়ে দিবে। কথাটুকু বলে হন হন করে চলে গেল রতন। দিশা কপাল কোচকালো। পরক্ষণে ভেঙচি কেটে উড়িয়ে দিল রতনের কথা। কি হয় হোক, ওর মন কেড়েছে ফাহাদ, প্রেম তো করেই ছাড়বে। বিয়ের তোড়জোড় চলছে পাটোয়ারি বাড়িতে। আজ বাদে কাল বৃষ্টির বিয়ে। বিকেলের প্রহর চলছে। সন্ধ্যার পর বৃষ্টির গায়ে হলুদের অনুষ্ঠান। বাগানের দিকটা বেশ বড়সড় করে সাজানো হয়েছে। সবাই জানে এই বৃষ্টির বিয়ে। সেই আমেজেই মেতে আছে। রহমান আর রাসেল বেলার বিষয়টা বাড়ির কাউকে জানায়নি এখনো। মিতালির কানে গেলে হয়তো তালুকদার বাড়িতে খবর পৌঁছে যাবে। ওরা এসে আবার ঝামেলা করবে, তাই একেবারে বিয়ের আগে আগে জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সেদিন বেলার জ্ঞান ফেরার পর আগে কল ডিটেলস ডিলিট করেছে। অবাক হয়েছিল বেলা। রহমান এখন পর্যন্ত ওকে কোনো প্রশ্ন করেনি। তালুকদাররা যাওয়ার পর থেকে পাটোয়ারি বাড়ির পরিবেশ স্বাভাবিক। সবাই নিজ নিজ কাজ সামলাতে ব্যস্ত। বিয়ে বাড়ির কাজ অনেক। বেলা আর বৃষ্টি বাদে সবাই ছুটাছুটি করে কাজ করছে। সন্ধ্যার পর অনেকটা জাঁকজমকভাবে বৃষ্টির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। দেওয়ান বাড়ি থেকে হলুদের ডালা এলো। সবাই সেজেছে, বৃষ্টির গায়ে হলুদের ছোঁয়া দিচ্ছে। অপরদিকে শাড়ি পরেছে বেলা। ইচ্ছে না থাকা সত্ত্বেও রিনা পরিয়েছে ওকে। হালকা সাজিয়েও দিয়েছে। ভালো নেই বেলার বোন। সেদিকে রহমানের সাথে রাগারাগি করার পর থেকে দিগন্তের আর কোনো খোঁজ পায়নিও। আমিনার ফোন থেকে অনেকবার ফোন দিয়েছে, রিং হয়েছে, কিন্তু ধরেনি। দিগন্ত ওর ওপরে রেগে আছে খুব। দিগন্ত চায় বেলা নিজে থেকে রহমানকে জানাবে ও দিগন্তকে ভালোবাসে, কিন্তু বেলা সেই সাহস করতে পারছে না। দিগন্তের সাথে দুদিন ধরে কথা বলতে না পেরে পাগল প্রায় অবস্থা ওর। বুক ভার হয়ে আছে, দম বন্ধ করা লাগছে। সবকিছু চঞ্চলতা নিভে গিয়েছে। আর না পেরে ভেবে রেখেছে বেলা বৃষ্টির বিয়ের পর দিগন্তকে নিয়ে ওর মনে যা আছে সব বলে দিবে রহমানকে। ল্যাপটপের স্ক্রিনের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে ফাহাদ। বৃষ্টিকে হলুদ দিতে গিয়ে বেলার ছবি পাঠিয়েছে ওর কাজিন। সেই থেকে অপলক চেয়ে আছে সেদিকে। কাঁচা হলদে রঙের শাড়িতে হালকা সেজেছে বেলা। এইটুকু সাজেই মানিয়েছে ওকে। ফুটে উঠেছে ওর রূপ সৌন্দর্য। ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বারংবার ছবি জুম করছে আর দেখছে ফাহাদ। শান্তি পাচ্ছে না তাতে, মন প্রাণ জুড়াচ্ছে না। আজ রাতটুকু শুধু। কাল পাশে বসে বেলাকে স্বীয় বধূরূপে দেখবে ফাহাদ। আর এক রাতের কথা ভাবলে এক যুগের ন্যায় ঠেকছে ফাহাদের কাছে। রাত পেরিয়ে সকাল হয়েছে। হলুদের অনুষ্ঠান শেষে নাচ গান করে অনেক রাত করেছে সবাই। বড় সদস্যরা ভোর সকাল থেকে কাজ করলেও ছোটরা সব ঘুম। বেলার ঘুম হয়নি রাতে। দিগন্তের সাথে কথা না বলা পর্যন্ত শান্তি পাবে না হয়তো। সবকিছুই বিরক্ত ঠেকছে ওর কাছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। মন খুলে কাদারও জায়গা নেই, উপায়ও নেই।
ভোরের দিকে যা একটু শুয়েছিল এপাশ ওপাশ করতেই কাটিয়েছে। বুঝতে পারছে রাতে তেল চর্বিযুক্ত খাবার আর সারা রাত না ঘুমানোর ফলে অ্যাসিডিটি বেড়েছে ওর। শরীরটাও ম্যাচ ম্যাচ করছে, মাত্রাতিরিক্ত ভাব নাই, জ্বর আসছে হয়তো, তাই মন মরা হয়ে নিচে নামলো। রহমানকে দেখলো সোফায় বসে থাকতে। রূপজান পাটোয়ারির রুম থেকে ওষুধের বক্স এনে রহমানের পাশে এসে বসলো বেলা। মেয়ের বিয়ে, কাঁধে হাজারো দায়িত্ব। গতকাল থেকে দুদণ্ড বসার সময় পায়নি রহমান। রাসেল জোর করে অন্দরে পাঠিয়েছে তাকে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য। সোফায় বসেছে, চা খাচ্ছে আর পেপারে চোখ বোলাচ্ছে সে। ছোট কন্যাকে দেখে হালকা হাসলো, মাথায় আদুরে হাত রেখে বলল, আমার আম্মা এত তাড়াতাড়ি উঠলো? তোমরা সবাই তো ঘুমালে দেরি করে। কেন যেন ঘুম আসেনি আর। হুট করে রহমানের বুক মুচড়ে উঠল। মনে প্রশ্ন উদিত হলো, এই ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে? ভার হয়ে এলো চোখ মুখ, মুখের হাসি ভাবটুকু গায়েব হলো। বেলার মাথা থেকে হাত ছড়িয়ে পেপারটা মুখের সামনে ধরে নানান চিন্তায় মগ্ন হলো। নিজের সিদ্ধান্তের উপর বার কয়েক প্রশ্ন তুলল। ওষুধের বক্স খুলে গ্যাসের ট্যাবলেটের উপরিভাগ এক পলক দেখে হাতে তুলে নিল বেলা। দৃষ্টি অন্য জায়গায় রেখে উদাস মনে ওষুধ খেলো। পাতাটা আবার বক্সে রাখতে গিয়ে হাত থেমে গেল ওর। ওষুধের নাম দেখে ঠোঁট উল্টালো, প্যারাসিটামল। এর পাতা দেখে বোকার মতো তাকিয়ে পলক ঝাপটালো। কিছু সময় পর রহমানকে ডেকে বলল, আব্বু। বেলার ডাক শুনে পেপার থেকে চোখ সরালো রহমান। মেয়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আম্মা? গ্যাসের ওষুধ খেতে গিয়ে প্যারাসিটামল খেয়ে ফেলেছি। হতভম্ব নেই রহমান একবার বেলার হাতের দিকে দেখলো, তারপর ওর দিকে তাকিয়ে বলল, খালি পেটে খেলে? তাড়াতাড়ি পেট ভরে খেয়ে আসো, যাও। রান্নাঘরে তোমার আম্মুরা আছে, ভারী খাবার খাবে। শ্বাস আটকে আব্বুর কথা মতো খেতে ছুটলো বেলা। রান্নাঘরের সামনে আসতেই পাশের বাড়ির এক মেয়েকে দেখে থামলো। ওর হাতে ধোয়া ওঠা গরম খিচুড়ির প্লেটটা টেনে গপাগপ খাওয়া শুরু করতে করতে বলে উঠল, শেলু রে, তাড়াতাড়ি দে, তুই আরেকটা প্লেট আন যা। লোকটার সাথে কথা হয়নি এখনো। ভুলভাল ঔষধ খেয়ে পটল তুললে শান্তি পাবো না রে। 7 বছর বয়সী শেলু কি বুঝলো কে জানে, পিটপিট চোখে চেয়ে বলল। গোগ্রাসে খিচুড়ি খাওয়া শুরু করেছে বেলা। মুখভর্তি খাবার নিয়ে ভাঙাড়ি গলায় বলল, এ পটল সে পটল না রে, খিচুড়িটা মজা। যা তোর প্লেট নিয়ে আয়, আমি টেবিলে অপেক্ষা করছি। ছোট্ট শেলু এত বুঝলো না। খিচুড়ি মজা শুনে আবারও প্লেট নিতে চলে গেল। ক্লাবের পুরনো বেতের সোফায় শুয়েছে দিগন্ত। মাথার ওপরে ঘাড় ঘেরে ফ্যান চলছে। চোখ দুটো শিরাগুলো লাল। ঘুমায়নি 2 দিন থেকে। এক নাগারে সিগারেট টানছে তো টানছে। রাতে একবার শ্বাসকষ্ট হয়েছিল, তাও থামেনি। রায়হান ওর ওপর চরম বিরক্ত হয়ে বাড়ি চলে গিয়েছে। 2 দিন থেকে দিগন্তের সাথে সেও ক্লাবেই পড়েছিল। পুরো ক্লাব ঘরটাতে সিগারেটের ধোঁয়ার আস্তানা করেছে দিগন্ত। ওর সিগারেটের অত্যাচারে আর টিকতে পারেনি রায়হান। ছোট্ট টেবিলে পড়ে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো দিগন্ত। ফলস্বরূপ চোখের শিরায় টান পেয়ে ঝনঝন করে ব্যথা ওঠে। মস্তিষ্কে গিয়ে লাগলো। চোখ বন্ধ করে নিয়ে স্ক্রিনের নামটা দেখলো। জহিরুলের ফোন দেখে প্রথমে তুলতে চাইল না, কিন্তু জহিরুলের ফোন কল দেখার পর ইগনোরের মতো বেয়াদবি করার সাহস নেই ওর। ফোনটা কানে চেপে সালাম দিল। অপর পাশ থেকে জহিরুল সালামের জবাব নিল, বলল, সেদিন আসতে বললাম তোদের, দেখা নাই। কাজের চাপে মনে থাকে এত কিছু। রায়হানকে ফোন দিলাম, লাপাত্তা। বিয়েতে তো আসবি, সেখানেও কথা হবে। যাব না। কেন? ওরা তোর রিলেটিভ না? মিতালি আপাকে ও বাড়িতেই দেখেছি। জোরে দম ছাড়ল দিগন্ত। ভারী গলায় বলল, সবসময় জানতে চেয়েছিলেন না বেদম মেয়ের নাম? মেয়েটা বেলা পাটোয়ারি। ব্যাস। দিগন্তের কথা শুনে চোয়াল ঝুলে পড়ার উপক্রম জহিরুলের। চরম বিস্ময় নিয়ে বলল, এখন জানাচ্ছিস আহাম্মক? তোরা দুটা কি সারা জীবন মারামারি করে যাবি? এখন একটা মেয়ে নিয়ে কারাকারি, কিছুক্ষণ পরেই ওদের বিয়ে। মুখ ফসকে কথাটা বেরিয়ে যেতেই জিভ কাটলো জহিরুল। দিগন্ত যা বোঝার বুঝলো। প্রশ্ন ছুড়ল, বেলা জানে? রায়হান ভাই কাউকে জানায়নি এখনো। করুক বিয়ে। আরেক দফা বিস্ময় পেয়ে তৎক্ষণাৎ কথা বলতে ভুলে গেল জহিরুল। কিছুক্ষণ পর কণ্ঠে অবাকতার রেস্ট টেনে বলল, তুই আটকাবি না? ভেবে রেখেছিলাম অনেক কিছু, জ্বালিয়ে পুড়ে উড়িয়ে দেব, কিন্তু ওই মুখ বন্ধ বোবা বেদব মেয়ের জন্য আর খাটাবো না। ওর বাপের করা কথা আমার গায়ে লাগে। দিগন্ত তালুকদার অনেক ছোট হয়েছে, নিচে থেকে হাত পেতে চেয়েছে, বাড়ির লোক গিয়েও চেয়েছে।
হুমকি থামকি দিয়ে মেয়ে চেয়েছে, কোনোটাতেই কাজ হয়নি। আর কত, এত ধৈর্য নাই আমার। নাতানের ঘরে নাতান আমার ধৈর্য নিয়ে ছিঁড়ে মেরে খেলে। মেজাজ বিগড়ে যাচ্ছে দিগন্তের, আর কথা বাড়ালো না। জহিরুলকে কিছু বলার সুযোগ না দিয়ে পুনরায় বলল, দুই ছেলে বিয়েতে আপনি ব্যস্ত নিশ্চয়ই। আসসালামু আলাইকুম স্যার। বলে ফোন কেটে দিল দিগন্ত। টেবিলে রাখতে গিয়ে কি ভেবে আবার চোখের সামনে আনলো। স্ক্রল করে জাত শত্রু বিসি দেওয়ান দিয়ে সেভ করা নাম বের করলো। ভাবলো না বেশি, কল লাগিয়ে দিল। উপর হয়ে শুয়ে এখনো ল্যাপটপের দিকে তাকিয়ে আছে ফাহাদ। ফোনের টোন শুনেও চোখ সরালো না। নাম না দেখেই রিসিভ করলো। হ্যালো বলার আগেই অপর পাশ থেকে ভেসে এলো সবচেয়ে পরিচিত অপছন্দের কণ্ঠস্বর।